আপকি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপরে অভিযোগ হলো যে ইনি নেতাদের কাজে হস্তক্ষেপ করেন। এখন সোনু, অনেক লিডাররা বলেন যে এই যে মানুষদের সাহায্য করা, ওদের বাড়িতে পৌঁছে দেওয়া, চিকিৎসা করানো, ওদের ভোট নেওয়া আমাদের কাজ, এ আবার মাঝখানে কি করে হাজির হলো? স্যার আমি ওনারাও স্যার ভালোই কাজ করেন, সব লিডাররা ভালোই কাজ করেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের ধারণা ভারতে এরকম অনেকবার হয় যে আমরা একে আমাদের লিডার নির্বাচন করেছি আর এখন এটা হলো এর কাজ, এ করে দেবে। জনগণের হয়নি, প্রবলেম ওই নেতাদের হয়েছে। সঞ্জয় রাউত শিবসেনার উনি নেতা, যখন আপনি লোকজনদের বাসে উঠিয়ে পাঠাতে শুরু করেছিলেন তখন উনি লিখেছিলেন যে কিছু রাজনৈতিক দল খুবই চালাকি করে সোনু সুদকে মহাত্মা বানাতে উঠে পড়ে লেগেছে। আমি জানি স্যার, তাই আই থিঙ্ক স্যার পারসেপশন আমি তো উনি বলছেন যে সোনু সুদের মুখ ব্যবহার করে মহারাষ্ট্রের সরকারকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু স্যার আপনি দেখবেন যে আলাদা আলাদা পার্টির বক্তব্য পাল্টাতে থেকেছে, আমাকে আলাদা আলাদা পার্টিতে শিফট করতে থেকেছে লোকেরা, কিন্তু আমি তো আজ অনেক কিছু বলেছিলেন। উনি এটাও বলেছিলেন যে লকডাউনে যখন কারোর পারমিশন ছিল না তখন সোনু সুদকে বাস চালানোর পারমিশন কে দিল? স্যার ওই সময় আমি মহারাষ্ট্রতেই ছিলাম, তাই আমি মহারাষ্ট্র থেকেই, তো আমি এমন কোনো পুলিশ স্টেশন নেই যেখান থেকে আমি পারমিশন নিয়ে আসিনি, তাই পারমিশন তো আমি অফিসিয়ালি সবাইকে পাঠিয়েছিলাম। উনি বলেছিলেন যে এ তো মোদির লোক। আচ্ছা স্যার, মোদি বাবু তো লোক সবাই আমরা। কিন্তু আপনি ওনার কথায় বিরক্ত তো হয়েছিলেন যখন উনি বলেছিলেন যে ও তো অ্যাক্টর, টাকার বিনিময়ে ওকে দিয়ে সবকিছুই করিয়ে নেওয়া যায়। স্যার এরকম কিছু ছিল না। আমাকে যখন উনি বলেছিলেন তখন আমি জানতামও না, আমি তো রেলওয়ে স্টেশনে ছিলাম, কাউকে পাঠানোর ব্যবস্থা করছিলাম। তখন আমার কাছে একজনের ফোন এলো, কেউ বললো তুমি কি নিউজ দেখেছো? আমি বললাম দেখিনি, কিসের নিউজ? তখন বললো যে এরকম কিছু বক্তব্য করছেন। আমি বললাম কোনো ব্যাপার না, ওনাকে বলতে দাও, বক্তব্যটা তো ওনার, উনি বড়, বলতেই পারেন। কিন্তু সেই দিন সন্ধ্যে পর্যন্ত ওটা একটা বড় ব্যাপার হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝতেও পারিনি। কিন্তু স্যার আমার মনে হয় যে কোনো ব্যাপার না যে কে কি বলছে, সত্যিটা তো সবাই দেখছে। কারণ আপনি সন্ধ্যাবেলা আপনি চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন। না, অভিযোগ করতে যাইনি স্যার। আমার কিছু কমন ফ্রেন্ডস আছে যারা আমাকে বলেছিল যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে, কারণ যখন উনি বলেছিলেন তখন আবার জনগণ একটু পক্ষে বলেছিল আর একটু রাগও দেখিয়েছিল, তাই তারপর কেউ বলেছিল যে দেখা করে আসো, মানে আপনি তো নিউট্রাল, তাই আমি শুধু উদ্ধবজির সঙ্গে দেখা করতে গেছিলাম। আর উনি বললেন যে আই থিঙ্ক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের তরফ থেকে কোনো বক্তব্যই নেই, সো আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল মিটিং স্যার। ব্যাপারটা ওখানেই থামেনি, তারপর বিএমসি বলেছিল যে আপনি একটা রেসিডেন্সিয়াল হাউসকে হোটেলে কনভার্ট করে দিয়েছিলেন, ওটাকে নিয়েও কেস হয়েছিল। স্যার ওটা না আমার নিজের তৈরি করা ছিল না, ওটা আগে থেকেই ছিল হোটেল। আমি শুধু এটা করেছিলাম যে যত মাইগ্রেন্টস ছিল ওই সময় ওদের কাছে বাড়ি ছিল না, রাস্তায় ছিল ওরা, আমি ওদের সবাইকে ওখানে থাকতে দিয়েছিলাম। তাই যত লোক ছিল মানে মাইগ্রেন্টস ছিল ওখানে থাকতে শুরু করেছিল, তাই আমার উপরে প্রশ্ন উঠেছিল যে কেন করছি আমি এরকম। তারপর শরদ পাওয়ারের কাছে যেতে হয়েছিল আপনাকে? না স্যার, শরদ বাবুর সঙ্গে আমি এমনি দেখা করতে গিয়েছিলাম, ওনাকে কিছু কখনো আমি বলিও নি এটার ব্যাপারে, আমি কোনো হেল্পও চাইনি যে আমাকে বলেছে এটা। যে আপনার যে জনপ্রিয়তা বাড়ছে, পপুলারিটি হচ্ছে, পাবলিকের সাপোর্ট পাচ্ছেন, ওগুলো তো এরা সবাই হিংসা করছিল। না স্যার, আমার মনে হয় না যে হিংসে করছিল, কিন্তু এটা ঠিক যে আপনি যখন লাইমলাইটে আসেন তখন কিন্তু ধোঁয়া তো বেরোচ্ছিল। ধোঁয়া তো বেরোচ্ছিল, আগুনও লেগেছিল স্যার কিছু জায়গায়। কিন্তু স্যার এসব তো হয়েই থাকে, আমার মনে হয় এসব নিয়ে মাথা না ঘামানোই উচিত। আমার মা সবসময় বলতো যে জীবনে যদি স্পিড ব্রেকার্স না থাকে তাহলে বুঝে নেবে যে তুমি ঠিক পথে হাঁটছো না, আর স্পিড ব্রেকার্স আছে মানে সঠিক পথেই এগোচ্ছ। তো কিন্তু কিছু লোক এমনও আছে যারা প্রশংসাও করেছে। প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে ফোন করেছিলেন? এটা সত্যি, প্রিয়াঙ্কাজি আমাকে ফোন করেছিলেন, ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু কল। উনি বলেছিলেন যে খুব ভালো কাজ করছো। স্মৃতি ইরানি ম্যাডামও আমাকে কল করে অনেক মানে বুস্ট আপ করেছিলেন যে জাস্ট কিপ দ্য গুড ওয়ার্ক গোয়িং। আর আই থিঙ্ক এটা ম্যাটার করে, আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক রাস্তায় হাঁটছেন। বক্তব্য আমি দেখেছি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ছিলেন সেই সময়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রাওয়াত ছিলেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, সবাই প্রশংসা করেছেন, টুইট করেছেন। হ্যাঁ একদমই। আমি ইনফ্যাক্ট যখন আমি ফ্লাইট শুরু করলাম, তো বাস চালু করলাম, তো সমস্ত রাজ্যে যাচ্ছিল। ইনফ্যাক্ট প্রথম যে ফ্লাইটটা উড়েছিল ভারতবর্ষে, ওটা কোচিনের এর্নাকুলাম বলে একটা জায়গা আছে, ওখানে প্রায় 170 থেকে 80 জন মেয়েরা যারা ছিল একটা সেলাইয়ের কারখানায় কাজ করতো, যারা আটকে পড়েছিল। কেউ একজন বলেছিল যে এদের বের করতে হবে, তাই আমি ওদের রাতে ফ্লাইটের স্পেশাল পারমিশন বার করালাম ওখান থেকে, আর এর্নাকুলাম থেকে ওদের আমি রাতে কোচিন নিয়ে আসি 3:30-র সময়, আর তারপর আমি সকালে 1.5 ঘন্টার অনুমতি পেয়েছিলাম এয়ারপোর্ট খোলার জন্য।
আর তারপর আমি ওদেরকে কোচিন থেকে ভুবনেশ্বর নিয়ে যাই। তাই পটনায়ক স্যার, যিনি ওখানকার সিএম, উনিই বললেন যে থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং দিজ 170 গার্লস। তাই সবাই প্রশংসা করেছিল। আই থিঙ্ক দ্যাট কেপ মি গোয়িং। যে কিন্তু যারা রাজনীতিবিদ তারা কিন্তু বিনা কোনো লাভে কারোর প্রশংসা করেন না। কিন্তু এইবার করেছিল স্যার। এইবার এক্সেপশন ছিল, বাট আই থিঙ্ক আই মিন ওনার গ্রেটনেস ছিল যে দে অ্যাকনলেজড যে আমি ঠিক করেছি স্যার। তাই আমি হাত জোড় করে থ্যাংক ইউ বলেছিলাম স্যার, পিছনে দাঁড়িয়েছিলাম। আমি শুনেছিলাম কিছু কিছু অফারও নাকি করেছিল আপনাকে। স্যার আমি অনেক অফার পেয়েছিলাম। আমি অনেক বড় বড় পোস্টের অফার, যেখানে পৌঁছতে বহু লোকের বহু সময় লেগে যায়, ওই অফারগুলোও আমি পেয়েছি। মানে রাজ্যসভারও অফার পেয়েছি আমি অনেকবার। দারুণ লেগেছে আমার, খুব ভালো লাগে। কিন্তু আমার মনে হয় আমি হয়তো এটার জন্য প্রস্তুত নই। এখনো সময় আছে ওখানে যাওয়ার জন্য। যতক্ষণ না ভেতর থেকে আমি যতক্ষণ না ওই শক্তিটা পাবো, ততক্ষণ না আমি সেই কাজে ঝাঁপাতে পারবো না। তাই আমি বললাম না, আমি এখন করতে চাই না। তাই ওরা আমায় বলল যে তোমাকে যে অফার করছে সেটা লোকের পেতে সারাটা জীবন কেটে যায়, জেনারেশনস পেরিয়ে যায় ওটা পাওয়ার জন্য। সো আই থিঙ্ক আমার জীবনের লক্ষ্য অন্য কিছু ছিল স্যার, যেটা এখনো আছে। কিন্তু এই সমস্ত ইমেজের রাজনীতিতে কোনো লাভ হয়নি। আপনার বোনকে আপনি নির্বাচনে দাঁড় করিয়েছিলেন, কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন স্যার। ওতে না আসলে হেরে গেলেন। কিন্তু আমার বোন তো আগে থেকেই অনেক চ্যারিটির কাজ করে, আর আজও করে। আর আজও যদি মোগাতে গিয়ে দেখেন তাহলে আপনি আমাদের বাড়ির সামনে লাইন পড়ে যায়, হয়তো যে লোকাল এমএলএ আছে ওনার কাছে কেউ যায় না, ওখান থেকেই এদিকে পাঠিয়ে দেয় যে যাও ওনার কাছে যাও। তাই আমার মনে হয় যে ওই আমরা কখনোই তৈরি ছিলাম না। উই আর নট। না, এটা তো নিশ্চিত। যদি আপনি তৈরি থাকতেন তাহলে রাজনীতিটা বুঝতেন, আপনি জানতেন যে এখন আম আদমি পার্টির হাওয়া বইছে, তাই কেজরিওয়ালের থেকে টিকিট দেওয়াতেন। কেজরিওয়াল স্যারও খুব ভালো মানুষ, উনিও ইনফ্যাক্ট এমনটা নয় যে বলেনি। কিন্তু স্যার আমরা তো জানতামই না এই ব্যাপার স্যাপার। তাই আমরা তো একদম এরকমই করে যাচ্ছি যে আমাদের যেখানে বসিল বসে গেলাম, আর যেখানে দাঁড়াতে বললো দাঁড়িয়ে পড়লাম। আসলে আমাদের লক্ষ্য ছিল তো অন্য কিছু। জেতা হারাটা অত ইম্পর্টেন্ট নয়। অনেক লোকেরাই যেতে অনেক বড় বড় বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, কিন্তু আমার মনে হয় যে লোকেদের মন জয় করাটাই হলো ইম্পর্টেন্ট। আর যখন আপনার চৌকাঠে যখন লোকেরা পৌঁছয়, তো আমার মনে হয় সেটাই আপনার আসল জয়। যদি আপনি জেতেন আর চৌকাঠে কেউ এলোই না, তাহলে সেই জেতার আর কি মানে বলুন? কিন্তু আপনার কি মনে হয়নি যে স্ট্র্যাটেজিতে ভুল হয়ে গেছে? আম আদমি পার্টি থেকে টিকিট দেওয়ালে কোনো সমস্যা হতো না? স্যার আমার মনে হয় যে জিতে গেলেও কি হতো স্যার, কিছু একটা হয়ে যেতেন, সেটা ভালো কথা, আরো কাজ করতাম। আম আদমি পার্টি থেকেও অরবিন্দ বাবু ডেফিনেটলি বলেছিল, কিন্তু যেমনটা আমি বললাম আমাদের অত জ্ঞান ছিল না, আমরা কিছু জানতামই না। আমরা নাকি আপনি ভয় পেলেন যে একবার কেজরিওয়ালের সাথে দেখা করেছিলেন বলে ইনকাম ট্যাক্সের লোকেরা চলে এসেছিল? না স্যার, আপনি দেখা করলেন না, তার 19 দিন পরেই অতিথি চলে এসেছিল। আচ্ছা 19 দিন ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম ক্যালকুলেশনটা। এসেছিলেন, কিন্তু লাইক আই সেড যে আমি যখন অরবিন্দ বাবুর সঙ্গে দেখা করেছিলাম, আর আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম অ্যাজ দারুণ একটা, আমি এডুকেশনকে খুব সাপোর্ট করি, আর আমার মাও একজন প্রফেসর ছিলেন। তাই আমি আজ আপনি যে কোনো ফিল্ডের কথা বলুন, সিএ আইএএস যে কোনো, আমরা হাজার হাজার ছাত্রদের পড়াই। তাই অরবিন্দ বাবু ভাবলেন যে I should be the face of a program called দেশ কি মেন্টর, যে কিভাবে আমরা লোকেদের মেন্টরশিপ করাবো। আর আমি তো সেটারই মেন্টরশিপের একটা ফেস হতে গিয়েছিলাম। আর যখন ওখানেও জিজ্ঞাসা করা হয়েছিল, তখন বলেছিলাম যে আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনস নেই, তো আমি তো পড়াতে এসেছি বাচ্চাদের। কিন্তু লোকেরা হয়তো অন্য কিছু বুঝেছিল, আর বাড়িতে অতিথি চলে এসেছিল। কিন্তু কোনো ব্যাপার না স্যার, আমি এনজয় করেছি। কিন্তু ইনকাম ট্যাক্সের লোকেরা এমনিই চলে আসে, যেমনটা আজকাল বিবিসির অফিসে যায় আর কি। স্যার ভালো তো। আমার তো যখন আমার বাড়িতে এলো, আমি তো সকালে যখন 5:30 6টার সময় 7 সকালে এলো, তখন আমি তো উঠে পড়ি তাড়াতাড়ি। তো যেই এলো আমি জিজ্ঞাসা করলাম যে, ওরা বললো স্যার ওখান থেকে এসেছি। আমি বললাম ওয়েলকাম, আপনি আসুন। এখন আমি বললাম এই ব্যাপারটা নিশ্চিত স্যার যে আপনারা যতদিন খুশি 2 দিন 4 দিন যতদিন থাকবেন, আপনাদের জীবনের এটা সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হবে। আর যখন আপনি যাবেন আপনি বলবেন যে এত আনন্দ আর কোথাও পাইনি যতটা এখানে পেলাম। তাই আর ওনারা বলেও ছিলেন স্যার, যখন ওনারা গেলেন তখন ওনারা বললেন আমার বাড়িতে কোনো কাবার্ডে কিন্তু তালা দেওয়া নেই স্যার, আমার এখানে কিছুই নেই, সব কিছু খোলা আমাদের কাবার্ডের মতন। আমাদের বাড়ির যে সমস্ত দরজা রয়েছে সেগুলোতেও লক নেই, লকটা আমরা সকালে খুলে দিই, যার যার আসার দরকার চলে আসে চলে যায়। তাই যখন ওনারা কাবার্ড খুললো, ড্রয়ার খুললো, আমায় বললো তালা লাগাওনি কেন এগুলোতে? আমি বললাম এরকমই থাকে, খোলাই থাকে আমাদের বাড়িতে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ সামথিং দ্যাট দে থট যে এটা তো দারুণ জায়গা ভাই। কিন্তু ওরা চলে যাওয়ার পরে যে রিপোর্ট ওরা পাঠিয়েছিল সেটার কিছু তথ্য আমার কাছে আছে। হ্যাঁ স্যার। ডিপার্টমেন্ট রেভিনিউ, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট অ্যাক্সেস, ওরা বলছে যে ইনকাম ট্যাক্স রেডের সময় আমরা জানতে পেরেছি একটা সোনু সুদের কোম্পানির ট্যাক্স এভেশনের ভোগাস এন্ট্রিজ পাওয়া গেছে, আর ক্যাশের বদলে চেক ইস্যু করা হয়েছিল। তো আসলে স্যার আমি 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 যা ওনারা বলেছেন আজও আমরা এক একটা ডকুমেন্ট দিচ্ছি,
বাট লাইক আই সেড উইথ অল ডিউ রেসপেক্ট দে আর ভেরি অনারেবল, আর ওদের পুরো অধিকার আছে যা যা করার দরকার। কিন্তু একটা জিনিস যা ছিল, উই হ্যাভ সাবমিটেড অল দ্য ডকুমেন্টস, আর আজও আপনার সামনে হয়তো এই কারণেই বসে আছি যে সবকিছু ঠিকই আছে। বাট লাইক আই সেড ওনাদের কাজ ওনারা করেছেন, আর আমি আমাদের কাজ ওনারা করছি। লিখেছিলেন, হ্যাঁ স্যার। জয়পুর বেসড একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে 175 কোটি 175 ক্রোর একটা ডুবিয়াস সার্কুলার ট্রানজাকশন করা হয়েছিল। স্যার এগুলো আমার না, দিস ওয়াজ সামথিং উইচ আই অলসো কোয়েশ্চেন্ড। আমার জয়পুরের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমার কোনো এটা থেকে বহু দূর পর্যন্ত কোনো কানেকশনই ছিল না। ওই প্রথমে যখন আমরা ওটার প্রমাণ দিয়েছিলাম তখনই পরিষ্কার হয়ে গেছিল। আই থিঙ্ক ওটা অন্য কারোর সঙ্গে গুলিয়ে আমার কাছে চলে এসেছিল। আমার কিছু বহু দূর পর্যন্ত এটার ক্লজের সঙ্গে কোনো যোগসূত্রই ছিল না। তো এগুলো দেখে কি আপনার মনে হয় না যে কারোর সাথে ঝামেলা করা উচিত না? তা সে শিবসেনাই হোক, বা ধরুন বিজেপি হোক, বা ধরুন আম আদমি পার্টি। স্যার আমার মনে হয় যে এই অভিজ্ঞতা আপনাকে জীবনে আরো স্ট্রং করে তোলে। তাই আমার ওই লাইনগুলো মনে পড়ে যায় যে ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে যখন ঘড়িটা অন্য লোকের থাকবে আর সময়টা তোমার হবে। তাই অল দিজ এক্সপিরিয়েন্সেস মেড মি স্ট্রঙ্গার। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একবার যোধপুরের একটা কেস ছিল, কোনো একজনের চিকিৎসা করানোর ছিল। উনি একটা সম্প্রদায়ের লোক ছিলেন, আর বাচ্চাটার লিভার ট্রান্সপ্লান্টের কেস ছিল স্যার। 35-38 লাখ টাকা ওর দরকার ছিল ওই বাচ্চাটার। 8 বছরের বাচ্চা ছিল, শুভম নাম ছিল ওর, যোধপুরের ছেলে। আমার এক বন্ধু ওকে রেফার করেছিল, আর আমি বললাম যে আমি অ্যাপোলো হাসপাতালে কথা বলছি হায়দ্রাবাদে। তো ওরা কম করিয়ে 35 থেকে 28 লাখ করলো। আমি বললাম ওদের একদমই টাকা নেই, আমিই করছি চিকিৎসা। 18 লাখ পর্যন্ত আমরা কমিয়ে এনেছিলাম। আমি বললাম আপনি জোগাড় করুন, কত টাকা জোগাড় করতে পারেন। তো উনি বললেন আমি 2-2.5 লাখ টাকা পর্যন্ত জোগাড় করতে পারবো। তো আমি সিএম অফিসে ফোন করে বললাম একটা কাজ করুন, আপনি একটু সাহায্য করুন, ওখান থেকে 10 লাখ টাকা দিন। 2 লাখ ইনি দিলেন, 6 লাখ আমি দিয়েছিলাম। ওই চিকিৎসাটা সম্পূর্ণ হলো, 18 লাখের চিকিৎসা হলো। যখন 1-1.5 মাস পরে আমার কাছে আবার বিলিং এলো, তখন আমার কাছে 18 লক্ষের বিলিং আরো যোগ হয়ে এসেছিল অ্যাপোলো হসপিটাল থেকে। আমি বললাম যে ওই সিএম অফিস থেকে 10 লক্ষ টাকা এসেছিল, কিন্তু ভুলটা যেটা হয়েছিল তা সিএম অফিসের টাকাটা ওটা পার্সোনাল অ্যাকাউন্টে চলে গিয়েছিল বাচ্চাটার। তাই আমি ওনাকে ফোন করলাম, আমি বললাম স্যার আপনার বাচ্চাটাকে তো বাঁচিয়ে দিলাম, হাসপাতালে তো জমা করিয়ে দিন। তখন বললো না স্যার, বাচ্চাটার ভবিষ্যৎ তো দেখতে হবে স্যার। তখন আমি বললাম স্যার দেখুন, ওকে যদি না বাঁচাতাম তো বাঁচতই না, তাহলে ভবিষ্যৎ কি করে আসতো? তখন বললো স্যার সেটা তো খরচ করে ফেলেছি আমি। তাই আমি যেই বন্ধুটা আমার রেফার করেছিল, আমি তো আজ পর্যন্ত ওই বাচ্চাটাকে দেখিও নি। সো আমি আমার ওই বন্ধুটার খুবই খারাপ লেগেছিল যে ভাই এরকম লোকেদের তো সাহায্য করাই উচিত না আজকাল। তো আমার লাইফে আমার এরকম মনে হয়েছিল যে অন্য কারোর সঙ্গে এক্সপিরিয়েন্স হলে বলতো যে কি দরকার ঝামেলা হাঁটাও তো, এটা তো পৃথিবীটাই এরকম কাজ করে না। কিন্তু আমার মনে হয় এসবের পরেও আমরা কাজ করতে থাকি। তাই স্যার এগুলো আমার মনে হয় আমাদের টেস্টিং ওয়াটার্স, আমাদের শেখায় যে আপনাকে কি বন্ধ করা উচিত না। যদি আপনি বন্ধ করে দিতেন তাহলে তো স্যার আই থিঙ্ক সেটা একটা আমার মনে আছে অমিতাভ বচ্চন যখন পলিটিক্সে গিয়েছিলেন, তখন কিছু বছর পরেই ফেরত চলে আসেন, বলেছিলেন এ হলো নোংরা নর্দমা, সেসপুল। হ্যাঁ স্যার, যতটা আমি একটু এক্সপিরিয়েন্স করেছি এসবের মধ্যে, তাই ইয়েস আঙুল তো তোলেই লোকজন আপনার উপরে। আপনি বলে যে এই জগতে আসতে হলে তাহলে নিজের পিঠটা যেটা আছে সেটা মজবুত রাখতে হবে, কারণ অভিনন্দনও এর ওপরে জানানো হয় আর ছুরিটাও এখানে গাঁথা হয়। তো আমার মনে হয় যে আঙুল তো সবাই তুলবেই। যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন, আর যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে প্রচুর ইমোশনস আছে তাহলে আমার মনে হয় সবাই এখানে সার্ভাইভ করতে পারবে না। না, আপনি তো বলেন যে আমি ভারতকে জুড়তে পারি। হ্যাঁ, তাহলে রাহুল গান্ধীর খারাপ লাগবে, উনি বেরিয়েছেন ভারতকে জোড়ার জন্য। স্যার যে মানুষটা জুড়তে পারবে জুড়তে থাকুক নিজের লেভেলে। আমিও চেষ্টা করতে থাকি, আমার রাহুল বাবুও করছেন, আমরা সবাই করছি, আমাদের সবারই করা উচিত। আর দেখুন আপনিও জুড়ে রেখেছেন। আমি তো বলবো সোনু, আপনি খুব ভালো কাজ করছেন, আর সত্যি আপনার এই কাজটাকে কন্টিনিউ রাখা উচিত। আর যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা তো অবশ্যই জরুরি। পাবলিককে জিজ্ঞেস করছি, জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি এত কাজ করেন, এই যেমন ওয়ার্কআউট হোক বা অ্যাক্টিং হোক, আর সোশ্যাল ওয়ার্কও করেন, কিন্তু আপনি জিনিসগুলোকে টাইমলি ম্যানেজ কি করে করেন? আমি নিজেই জানি না আমি কিভাবে করি ভাই। করি, আমি সত্যি বলছি, মানে আইডিয়াই নেই, জানি না কি করে। যখন তোমার মজা লাগতে শুরু করবে না, যেমন তোমার কোনো জিনিস ভালো লাগছে, তুমি এনজয় করতে শুরু করবে, তাহলে তোমার ক্লান্তিই আসবে না। আমি কোভিডের সময় আমার মনে আছে স্যার, আমি 22-23 ঘন্টা জেগে থাকতাম, আর
আর বহুদিন আমি জেগে থাকতাম, 1-8 ঘন্টা যদি ঘুমানোর সময় পেতাম ঠিক আছে, কিন্তু ক্লান্তই হতাম না। আর আজ তুমি দেখো, তুমি যদি কিছু নাও করো তাহলেও কিছুক্ষণে ক্লান্ত হয়ে যাও, তুমি শুয়ে পড়ো, তোমার ঘুম আসে না। আমার মনে হয় না কোথাও তোমার মেন্টাল গেম চলে যে টাইমিং কি ম্যাচ করবে, সময় থাকে না কারোর কাছে। কিন্তু যদি তুমি হয়তো জিজ্ঞেস করতে চাইছে যে সারাদিন লোকজনের সেবা করে চলেছেন, অ্যাক্টিংটা কখন করেন? আমার একটা সিনেমা শুরু হতে চলেছে, আমার ডিরেক্টর বলেছে ওর আগে ফোনটা নিয়ে নাও, অর্ধেক সময় তো চ্যারিটি করতে থাকে, অ্যাক্টিং কখন করাবো। তাই কোথাও না কোথাও সাফারটা অবশ্যই হয়, বাট লাইক আই সেড চেষ্টা করি ব্যালেন্স করার, কিন্তু দুটো জিনিসই ইম্পর্টেন্ট এখন। আমার প্রশ্ন হলো যে আপনার নতুন কোন মুভি আসতে চলেছে? হ্যাঁ, আমি এখন একটা সিনেমা করছি ফতেহ স্যার, সাইবার ক্রাইমের উপরে সিনেমাটা। ইনফ্যাক্ট ওটাও এই জন্য করছি কারণ আমি যখন লোকজনদের হেল্প করছিলাম তখন ফোনের মাধ্যমে আমার নামে অনেক ফেক লোন দেওয়ার নামে অনেক মানুষদের চিট করা হয়েছিল। 200-250 তো আমি এফআইআরই করেছি ইন্ডিয়াতে। তো আমি যখন ওটা নিয়ে রিসার্চ করতে শুরু করি তখন আমার মনে হয়েছিল যে এই সাইবার ক্রাইমটা অনেক বড় একটা জগৎ, অনেক বড় একটা নেটওয়ার্ক। শুধু বড় লোকরাই নয়, ছোট, আজ আপনি দেখেছেন এইমস হ্যাক হয়ে গেছে, ছোট ছোট লোকজনদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়। তাই ওখানে আমি ওই সাবজেক্টটা নিয়ে লিখেছি, ডেভেলপ করেছি, নিজে রিসার্চ করেছি, লিখেওছি, আর কিছু ভালো রাইটারকেও সঙ্গে নিয়েছি। তাই ওই সিনেমাটা ফতেহ আমরা আগামী 10 দিনের মধ্যে অনফ্লোর যাব। তাই মেবি ইয়ার এন্ডে এটা আসবে, অ্যান্ড আই হোপ যে উই ক্যান এন্টারটেইন ইউ। হ্যাঁ, তুমি কি বলছো? আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো বলো। স্যার, আমার নাম বর্ষা আর আমি বধির। আমার সাংকেতিক নাম হচ্ছে এটা। যেমন ভাবে আপনার নাম সোনু, তাই আমরা বধির সম্প্রদায়ের লোকেরা আপনাকে এইভাবে সাংকেতিক ভাষায় ডেকে থাকি। স্যার, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো যে আমি অ্যাক্টিং ক্যারিয়ারে আমার নিজের ড্রিম ছিল যে আমি অ্যাক্টিং করব, বাট যেভাবে আমি মুভিজ আর বাদ বাকি সব দেখেছি, তো ওখানে হিয়ারিং লোকেদের বেশি চান্স দেওয়া হয়, আর সেখানে বধির হওয়ার কারণে আমাদের দমিয়ে রাখা হয় যে আমরা অ্যাক্টিং করতে পারি না। কিন্তু আমাদের কাছে আমাদের সাংকেতিক ভাষা আছে। তুমি কি অ্যাক্টর? আগে হ্যাঁ, এর আগে আমি অনেকগুলো অ্যাক্টিং এর পার্ট করেছি আমি, বাট অনেক ধরনের এরকম ফ্রডস হয়ে থাকে যে কারণে আমি আমার এই ড্রিম গিভ আপ করে দিয়েছি। বর্ষা, আমি এইটুকুই বলতে চাই যে তুমি তোমার ড্রিম ভুলো না। আমার এটা খুবই ভালো লাগলো যে তুমি এখানে নিজের যে ইমোশনটা আছে এক্সপ্রেস করতে পেরেছো। আমি তোমাকে এত লোকজনের সামনে, স্যারের সামনে কথা দিচ্ছি যে আমি কোথাও না কোথাও তোমাকে আমার সিনেমা ফতেহের মধ্যে অবশ্যই আই উইল মেক শিওর দ্যাট ইউ কাম অন স্ক্রিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সোনু। মানুষের যে আবেগ আছে আপনার প্রতি, হয়তো এই আবেগটাই আপনাকে এত বড় করে তুলেছে। না স্যার, আমি আপনাকে বলেছি যে আমি আজ মাধ্যম ছিলাম। আমি জানি না যে আমি মেসেজ দিতে পেরেছি কিনা, বাট আই থিঙ্ক হয়তো আজ ওর জন্য কিছু করার ছিল আমাদের, তাই জন্য হয়তো এই চেয়ারে আমরা আজ এই চেয়ারে বসে আছি। কিন্তু লাইক আই সেড, যা কিছু আমার দ্বারা হতে পারে করতে পারি, সেটার চেষ্টা অবশ্যই করতে থাকবো স্যার।